নম্বর ক্লাস আমরা সিএসএস শুরু করব আর হচ্ছে আমরা বলেছিলাম কিছু শর্টকাট আপনাদেরকে দেখানোর কথা, তাই তো? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা জানি HTML এর কাজ করতে ফোল্ডার রেডি করতে হয়। আমি এখানে ফোল্ডারকে বললাম আমাদের 4th ক্লাস। 4th ক্লাস এটাকে ওপেন করলাম, এখানে আমরা ফাইল করব, রাইট বাটন প্রেস করলাম, এখানে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম index.html। সবাই যদি কিবোর্ড মাউসটা ছেড়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, দেন আমরা এটাকে এন্টার করলাম। দেন আমরা আমাদের এখানে ওয়েবের আইকন আসছে, তাই তো? এটাকে আমরা ওপেন করব কোথায়? আমাদের সাবলাইমে। সাবলাইম টেক্সট লিখে আমি এখানে এন্টার প্রেস করতেছি। এরপরে এখান থেকে আমরা আমাদের ফাইলটাকে ওপেন করে নেব। আমরা লিখব ফাইল থেকে ওপেন ফোল্ডার। দেন হচ্ছে আমরা আমাদের এখানে আসব, আমরা আমাদের এটা সেভ করছি করে কোথায়? ডেস্কটপে। দেন 4th ক্লাস এটাকে আমরা ওপেন করলাম। দেন এটাকে কেটে দিচ্ছি আমরা। এখানে আমরা আমাদের এই সাবলাইমের মধ্যে index.html এখানে আমরা সাধারণত কাজ করে থাকি, তাই তো? এখানে আমরা আমাদের HTML গুলো কোড করি বা HTML রান আমরা এখানে করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি কোনো শর্টকাট ইউজ করতে চান, যেমন আমি কিছু শর্টকাট ইউজ করি, দেখেন আমি যদি এখানে লিখি HTML5 দেন ট্যাবে প্রেস করলে আমার এটা চলে আসে, তাই তো? আপনাদের অনেকের হয়তো বা এটা আসে না, নাকি সবার আসে? কোনটা আসে না? এটার জন্য আমাদের সাবলাইমের মধ্যে কিছু প্লাগইন সেট করতে হয়। যদি আমি এই প্লাগইনগুলো সেট করি তাহলে আশা করা যায় যে আমি ওই আউটপুটগুলো পাবো বা আমার আউটপুটগুলো আসবে। আবার দেখেন আমি যদি এখানে প্যারাগ্রাফ লিখি, লেখার পর যদি আমি এখানে বলতাম lorem 100, তাহলে দেখবেন যে আমার এখানে 100 lorem দিয়ে দিছে, ঠিক আছে? এগুলো হচ্ছে সাধারণত শর্টকাটের কারণেই হয়ে থাকে। বা আমি যদি কোনো ইমেজ লিখি তাহলে ইমেজগুলো আমাকে সাজেস্ট করে, তাই না? তো এগুলো হচ্ছে আমার কিছু শর্টকাট। তো আমি ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে এগুলো কেটে দিব। আমি প্রথমে আগে হচ্ছে শর্টকাট দেখানোর জন্য, যেমন HTML5 এর শর্টকাট আমি ইউজ করি, এটার জন্য আপনাদের কিছু প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইন কিভাবে অ্যাড করবেন? আপনি আপনার কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে আমি Ctrl+Shift+P প্রেস করব। আপনি আপনার কিবোর্ড থেকে Ctrl+Shift+P প্রেস করবেন, P, তাহলে আপনার একটা প্রেফারেন্স ওপেন হবে। এটা হচ্ছে আমাদের একটা প্রেফারেন্স, ওকে? তো আমি এই প্রেফারেন্সে আপনি কি কি রাখবেন দেখেন। এই যে আপনার উপরে যে মেনুগুলো আছে, মেনুর এখানে দেখেন আমাদের একটা অপশন আছে প্রেফারেন্স। এখানে ক্লিক করার পরে নিচে এসে দেখবেন এই যে এখানে আমাদের কন্ট্রোল প্যাকেজটা, প্যাকেজ কন্ট্রোল, আমি এখানে কি কি ইনস্টল করে রেখেছি সেটা আমাকে এখানে দেখাচ্ছে। আমি কি কি প্লাগইন এখানে অ্যাড করছি এগুলো আমাকে দেখাচ্ছে। আমি কি করব, আমি আপনারা যে যে প্লাগইনগুলো অ্যাড করবেন তার আগে প্রত্যেকটা সাবলাইমের মধ্যে কন্ট্রোল প্যাকেজটাকে ইনস্টল করতে হয়। আপনার কন্ট্রোল প্যাকেজটাকে এখানে ইনস্টল করতে হবে। তাহলে আপনি এখানে লিখবেন কন্ট্রোল প্যাকেজ। আমাদের কন্ট্রোল প্যাকেজের মধ্যে শুধু এটা না, এই যে কন্ট্রোল প্যাকেজের মধ্যে ইনস্টল যে প্যাকেজটা আছে এটা ওপেন করবো। তাহলে এই যে নিচে নামবো, দেখেন নিচে নেমে ইনস্টল প্যাকেজ যেটা, এখানে আমি একটা এন্টার প্রেস করবো। তাহলে এই নিচে দেখেন লোডিং নিচ্ছে, এখানে লোডিং নেবে। তো আমারটা খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে, আপনাদের হয়তো একটু সময়টা বেশি নেবে, কারণ হচ্ছে আপনারা এর আগেও কখনো ইনস্টল করেন নাই। আমি এর আগে করেছি তাই সময় কম নিয়েছে। আপনারা এখানে 5 থেকে 6টা প্লাগইন অ্যাড করবেন, জাস্ট 5 থেকে 6টা প্লাগইন। যেমন ফার্স্ট আমরা যে প্লাগইনটা অ্যাড করবো সেটা হচ্ছে HTML5। আমার এখানে কি HTML5 আসছে? এটা হচ্ছে HTML5.css reset snippet, এটা না। আপনি HTML5 লিখলে শুধু HTML5 নামে আমাদের একটা প্লাগইন আসবে, ওইটাকে আমরা অ্যাড করব। জাস্ট কি কি প্লাগইন অ্যাড করবেন আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে কি করব আমরা, HTML5। দেন আমরা একটা প্লাগইন অ্যাড করব যেটার নাম হচ্ছে ইমিট। এখানেও ইমিটটা আসে না। তো আমার এখানে কেন আসতেছে না কেউ বলতে পারবেন? কারণ হচ্ছে আমি ইনস্টল করে ফেলছি, তাই এটা আসতেছে না। আমি ইনস্টল না করে থাকলে আসতো। যেমন আমাদের দুইটা প্লাগইনের নাম বললাম, প্রথম হচ্ছে আমাদের HTML5, দ্বিতীয় হচ্ছে ইমিট। তৃতীয় নাম্বার যে প্লাগইনটা করব সেটা হচ্ছে আমাদের lorem ipsum। lorem ipsumটা কেন করব? যাতে করে আমাদের প্যারাগ্রাফটা lorem ipsum এর ওয়েবসাইটে যে নিয়ে না আসতে হয়। আমরা জানো এখান থেকেই প্যারাগ্রাফটা নিজের মতো করে নিয়ে নিতে পারি। এইটার জন্য আমরা এখানে lorem ipsum এর যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা অ্যাড করে নেব। 3টা প্লাগইন গেল, তাই তো? এরপর আরেকটা নেব HTML Beauty।
HTML বিউটি নামে আমাদের একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা আমাদের অ্যাড করে নিতে হবে বা অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে 4টা প্লাগইন গেল। দেন হচ্ছে অটো ফাইল নেম। অটো ফাইল নেমটা কেন কাজ করবে? কারণ হচ্ছে আপনি ইমেজেসের মধ্যে, আমি দেখবেন ইমেজেসের মধ্যে যদি ইমেজ সোর্সের উপরে ক্লিক করি, তখন আমার এই ফাইলের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অটো ফাইল নেম, মানে ফাইলগুলো আমাকে সাজেস্ট করবে। কয়টা হয়েছে? 5টা। আরেকটা হচ্ছে আমাদের কালার পিকার। এই টোটাল 6টা প্লাগইন আপনারা অ্যাড করলেই আপাতত আপনাদের ডিজাইনিং এর ক্ষেত্রে প্লাগইনগুলো পাওয়া যাবে কোথায়? কিভাবে পাবো? এই তো পাচ্ছেন। এখানে সার্চ করলে চলে আসবে। হ্যাঁ, জাস্ট মনে করেন একটা নাই দেখাই, মনে করেন আমার এখানে HTML বায়োলার প্লেট। ইনস্টল করা লাগবে না। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে আমি HTML অ্যাট্রিবিউটস সার্চ করলাম, এখন HTML অ্যাট্রিবিউটস, ঠিক আছে? অ্যাট্রিবিউটস এটা একটা প্লাগইন না? এখন এটাকে অ্যাড করব, জাস্ট এটাতে এখন সিলেক্ট আছে, আপনি আপনার কিবোর্ডে এন্টার প্রেস করবেন। এই যে দেখেন এখানে এই যে ইনস্টল লেখাই আসছে, ইনস্টল প্যাকেজ HTML অ্যাট্রিবিউটস। আপনার HTML অ্যাট্রিবিউটসটা ইনস্টল হয়ে গেল, শেষ কাজ। জাস্ট এন্টার প্রেস করব, ওইটাকে সিলেক্ট করে আমার এটা কি হবে? ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্লাগইনের শর্টকাটগুলো, যেভাবে আমি এখানে HTML5 লেখার সাথে সাথে আসে, এটা হচ্ছে এই প্লাগইনটা ইনস্টল করার কারণে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্টকাট গেল। এরপর হচ্ছে আজকে আমাদের CSS দেখার কথা, তো চলেন। লেস দেন গ্রেটার দেন এগুলো শর্টকাটে কিভাবে আসবে? এটা এত কষ্ট করে লিখতে হয় না, জাস্ট আপনি এখানে পি লিখে ট্যাবে প্রেস করবেন। পি লিখে ট্যাবে হ্যাঁ, করলে হয়ে যাবে। ট্যাবে প্রেস করবেন, চলে আসবে। আচ্ছা, তো আপনাদেরকে CSS করানোর আগে CSS এর সাথে একটু পরিচয় করে নিয়ে আসুন। আমি এখানে বললাম CSS উইকিপিডিয়া। উইকিপিডিয়ার মধ্যে কি থাকে? যে কোনো জিনিসের, যে জিনিসের উইকিপিডিয়াতে যাব ওই জিনিসের ডাটাগুলো থাকে, বা ওই জিনিস সম্বন্ধে এখানে কিছু ডাটা থাকে যে সম্বন্ধে আমি জেনে নিতে পারি এই সম্পর্কে। সো আমি CSS এর উইকিপিডিয়ার মধ্যে প্রবেশ করলাম। CSS এর ফুল মিনিং কি? আচ্ছা, CSS এর ফুল মিনিং হচ্ছে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। যেখানে লেখা আছে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এটা হচ্ছে আমাদের CSS এর একটা অফিসিয়াল লোগো। আমরা যখন HTML ফাইল করেছিলাম, দেখেন এখানে আমরা কি লিখেছিলাম? index.html। যদি আপনি CSS করতে চান তখন আপনাকে কি নিতে হবে? style.css হতে পারে বা index.css হতে পারে। যেমন হচ্ছে আমার নামটা যে কিছু হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এক্সটেনশনটা যেন .css হয় বা CSS হতে হবে। এখানে এই কথাটাই বলা আছে, দেখেন যে আমাদের CSS এর ফাইল নেমটা .css দিতে হয়, আদারওয়াইজ এখানে CSS কে কল করা বা রান করা যাবে না, ঠিক আছে? এরপর দেখেন এটা public.css, এটা চাইলে যে কেউ নিয়ে কাজ করতে পারে। আর এটা ডেভেলপ বাই কারা ডেভেলপ করেছে? W3C, ওয়ার্ল্ড ওয়েড ওয়েব কনসোর্টিয়াম, যারা একটা ডেভেলপার কোম্পানি বা ডেভেলপমেন্ট কোম্পানি এই CSS-টাকে ফাউন্ড করেছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই যে CSS এর যে ভার্সনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের CSS এর ভার্সন হচ্ছে 2.1, CSS 2.1 and level 2। এটা অনেক আগের ভার্সন, এটা 2016, কিন্তু অলরেডি এখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে CSS 3। আমরা CSS 3টাকে ইউজ করি। তো আর এখানে দেখেন টাইপ অফ ফরম্যাট। আমরা যখন HTML করেছি, HTML-টা কোন ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS-টা হচ্ছে আমাদের স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে CSS কোন ল্যাঙ্গুয়েজ, আপনি বলবেন CSS হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এই স্টাইল শিট কাদের নিয়ে কাজ করে? HTML এলিমেন্টসকে ধরে কাজ করে। এরা কখনোই নিজেরা কাজ করতে পারে না। মনে করেন আপনি এই যে ওয়ালটা, তাই না? এটা একটা ওয়াল না? এই ওয়ালটাকে আপনি না ধরে কালার করতে পারবেন? ওয়ালটা যদি না থাকে কালার করা পসিবল? এটা কখন হয়েছে? আমি এই HTML এর স্ট্রাকচার রেডি করব, সেটার উপরে কালার দিব। যেমন বিল্ডিং এর ফাউন্ডেশনটা ওরা ওয়ালটা করছে, করার পরে কালারটা অ্যাপ্লাই করেছে। যদি ওয়ালটা না থাকতো তাহলে আমরা কালারটা দিতেও পারতাম না, ওয়ালটা দেখাটা পসিবল হতো না। সো আপনি CSS কে কাজ করবেন সবসময় HTML কে ধরে, HTML কে বাদ দিয়ে CSS কাজ করা যায় না। এই HTML-টা রিলিজ হয়েছে 1996 এ। এই যে দেখেন লেখাই আছে 1996, আজ থেকে প্রায় 25 বছর আগে, 17 ডিসেম্বর 1996 HTML রিলিজ হয়েছে। কবে? 17 ডিসেম্বর 1996।
HTML স্যার, HTML আরো আগে। আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে বলেছিলাম ফার্স্ট ক্লাস দেখেছি। আমাদের HTML এসেছিল 1993 তে, ঠিক আছে, 1993 সালে। আর আমাদের CSS তার 3 বছর পরে 1996 এ। সিএসএস তারা ওই 3 বছর কেমনে চলে? হ্যাঁ, 3 বছর কেমনে কি হলো? কিভাবে হলো? HTML কেন HTML দিয়ে কিছু করা যায় না? ফিনিশিং তো হবে না। যা হয়তো তাই করতাম। আমরা এই 3টা ক্লাসে HTML ইউজ করেছি না, তখন কি কোনো CSS ইউজ করেছি? না তো ওটা তো ফিনিশিং ছিল না। হ্যাঁ, স্ট্রাকচার তো রেডি করা যেত, এইভাবেই কাজ হইতো। হ্যাঁ, মনে করেন কি বলবো, আজ থেকে ধরেন 4000 বছর আগে, তখন তো মেয়েদের এগুলো ফুটা করা হইতো না, কান ফুটা করা হইতো না, নাক ফুটা করা হইতো না, হইতো না। তখন তারা কিভাবে চলছে আর এখনগুলো কিভাবে চলে? তো এইভাবেই চলছে, ঠিক আছে। যখন যুগের সাথে যেটা আপডেট আসে তখন সেটার সাথে মার্চ হয়ে যায়, জিনিসগুলো তার সাথে মিলে যায়, এটাই আসলে নিয়ম। এখন আবার মনে করেন এই CSS, এখন আবার নতুন আসছে SAS, নাম শুনছেন? SAS দিয়েও CSS এর আরো অ্যাডভান্স কাজ করা যায়। তো এতদিন যে SAS ছিল না, আমরা কাজ করিনি। আবার দেখবেন SAS এর পরে আরো আপডেট আসবে, ওইটা আমরা ব্যবহার করতেছি। যখন যেটা আসে তখন যুগের সাথে এটা মিলে যায়। তাহলে আমরা CSS না শিখতে চাই। কেন CSS দিয়ে কি করা যায় না? করা তো যায়, মানে সেলস যদি সব থেকে আপডেট করে। আপডেট হলে ওইটার ক্ষেত্রে আরো অ্যাডভান্স। CSS যদি না পারেন আপনি SAS পারবেন না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে CSS এর একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি আসেন, এখানে CSS এর সম্বন্ধে অনেক কিছু দেওয়া আছে। চাইলে আপনি CSS এর অনেক ডাটা এখান থেকে জানতে পারেন, বা CSS টা কি সেই সম্বন্ধে এখানে অনেক কিছু দেওয়া আছে, চাইলে সেটা জেনে নিতে পারেন। তো এটা হচ্ছে জাস্ট আমাদের CSS এর পরিচিতি। নিচে আসলে দেখবেন এখানে আমাদের সিলেক্টর, ডিক্লারেশন আছে। এগুলো কি, এগুলো আমি র ক্লাসে প্র্যাকটিস সরাসরি বলবো। তো এখানে আমি একটা ফাইল করে নেই। আমি এখানে একটা ফাইল করলাম, যে ফাইলের নাম দিতে পারি আমি style.css। এখানে আমি দুটো ফাইল করলাম, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে CSS। আচ্ছা, এখন CSS মূলত 3 প্রকার। CSS কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট CSS, প্রথম CSS হচ্ছে ইনলাইন CSS। আপনি যদি এখানে একটা h1 নেন, দেখেন আমি এখানে একটা h1 নিলাম, এর মধ্যে আমি বললাম ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ইনলাইন CSS কাকে বলে? HTML ট্যাগের সাথে, যেই ট্যাগের সাথে যেখানে HTML ট্যাগটা আছে, HTML ট্যাগের মধ্যে যদি কোনো CSS কে অ্যাপ্লাই করা হয়, HTML ট্যাগের লাইনের মধ্যে যদি কোনো CSS কে অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটাকে ইনলাইন CSS বলে। যেমন এখানে এটা একটা h1 না, আমি যদি এই লাইনের মধ্যে কোনো CSS কে অ্যাপ্লাই করতে চাই, বা এই লাইনটার মধ্যে CSS করব, তাহলে দেখেন এখানে আমি একটা স্টাইল নিচ্ছি। আমি এখানে জাস্ট বললাম স্টাইল। এই স্টাইলটা কি? একটা অ্যাট্রিবিউট। স্টাইল ইকুয়াল দুটো ইনভার্টেড কমা, আমি জাস্ট স্টাইল নিলাম। এখন আমি যদি এটাকে কোনো স্টাইলকে অ্যাপ্লাই না করে আপাতত এটা আমার ওয়েব ওপেন করে দেখেন, এখানে শুধু কি আসছে? ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, তাই তো? এটার কালারটা কি এখন? ব্ল্যাক। আমি এখানে বললাম এটার কালার COLOR, কালার আমি বললাম RED রেড, কালার বললাম রেড। দেন সাইটে এসে রিলোড করেন, কি কালার হয়েছে? রেড হয়েছে। এই যে আমি জাস্ট এখানে একটা CSS অ্যাপ্লাই করছি, তাই না? জাস্ট কালার চেঞ্জ করার জন্য একটা CSS অ্যাপ্লাই করলাম। দেন আমি যদি চাই এখানে আরো আপনার যতটুকু ইচ্ছা আপনি CSS কে অ্যাপ্লাই করতে পারেন। রেডের পরে সেমিকোলন এটাকে দিতে হবে। হ্যাঁ, এটা কম্পালসারি। এটা হচ্ছে আপনার ক্লোজিং এর এরিয়া। এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলবো, ব্যাকগ্রাউন্ড। আমি হয়তো বললাম মনে করেন গ্রিন। সেভ করতে হবে। সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড করলাম, কি আসলো? ব্যাকগ্রাউন্ড কালার শিট। এখানে আমি ফন্টের কালার দিলাম রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। আচ্ছা, গুড। এরপরে আমি এটা একটু জুমটা কমিয়ে দিই, 100% ভিউ করি, 100% ভিউ। হ্যাঁ স্যার, আমরা HTML লিখে দুইবার এন্টার প্রেস করার পর এটা ক্রোমের একটা চিহ্ন আসে, যেটাতে আমরা এটা ডিফল্ট করে থাকি। CSS এর ফলে এই চিহ্নটা কোনটা স্যার? এটা এই চিহ্ন। এটা হচ্ছে ব্র্যাকেটস, এটা হচ্ছে একটা কোড এডিটর। এই যে দেখেন ব্র্যাকেটস, এই যে ব্র্যাকেটস, এটা হচ্ছে একটা ওই সাবলাইমের মতো একটা এডিটর। এটা কি ডাউনলোড করে নিতে এই হবে? সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আরে না, কিচ্ছু করতে হবে না। এটা এখানে আসে বিদায় আসছে, এটা না থাকলে আসতো না, কিছুই করতে হবে না।
আমাদের যদি না থাকে তাহলে হ্যাঁ, কোনো সমস্যা নেই। নিয়ে হ্যাঁ, এটা আসবে না। এই আইকনটা কেন আসে, ব্র্যাকেটসটা আছে তাই। এটা না থাকলে অন্য একটা আসবে, একটা নোটপ্যাডের চিহ্ন আসবে। স্টার বাটনে যায় দেখালেন ওখানে আছে, কি? স্টার বাটনে যায় দেখালেন ওখানে আছে। এই পিসিতে ইনস্টল করা আরে এই পিসিতে ব্র্যাকেটস ইনস্টল করা আছে। তো সেটাই তো আমাদের না, আপনাদের লাগবে না। এটা ব্র্যাকেটসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখানে জাস্ট আপনাদের যদি না থাকে, এখানে একটা নোটপ্যাডের চিহ্ন আসবে, নোটপ্যাডের চিহ্ন। স্যার ব্র্যাকেট সেল তো এসব এক্সটিএমএল নিয়ে করা যায়, বুঝে নাকি? ব্র্যাকেট সেল তো এসব করা যায়। হ্যাঁ, এটা তো আমিও জানি। ব্র্যাকেট, সাবলাইম, ভিএস কোড এগুলো হচ্ছে একটা কি কোড এডিটর। ব্র্যাকেটসটা কি ওই যে ভিএস কোডের মতো, ওই যে একটু লাইভ সার্ভার আছে। আমাদের সাবলাইমে লাইভ সার্ভার নাই, জাস্ট এতটুকু। আচ্ছা, সাবলাইমে আসলাম। দেন এই চল, এখন এই লেখাটা কোথায় আছে? লেফটে। আমি এখানে এসে এটাকে বললাম টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, আমি বললাম সেন্টার। সাইটে এসে রিলোড করলাম, লেখাটা কোথায় আসলো? সেন্টারে। এটার ফন্ট সাইজটা আরো বাড়াতে চাচ্ছি, আমি এটাকে বললাম ফন্ট সাইজ, আমি বললাম 45 পিক্সেল, 45 px। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড করছি। তো এখানে এই লেখাটা এখন একটু বড় হলো, তাই তো? এই এতটুকু কি বুঝতে পারছেন সবাই? এইটা যে করলাম, এটাকে কি করছি আমি? এটা কোন সিএসএস? ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, ইনলাইন সিএসএস, তাই তো? আচ্ছা, গুড। তো আমি কি করলাম, আমার এই চনের মধ্যে এতক্ষণ আমি যে সিএসএস গুলো অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, যে 3টা সিএসএস এর ফার্স্টটা গেল। সেকেন্ড, আমি এখানে একটা H2 নিলাম, মনে করেন একটা H2 নিলাম। এখানে আমি বললাম, মনে করেন আমাদের দ্বিতীয় সিএসএস ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। এখন প্রশ্ন হচ্ছে ইনলাইনটা তো আমাদের লাইনের মধ্যে ইউজেস হয়, তাই না? ইন্টারনালটা কোথায় ইউজেস হয়? ইন্টারনালটা ইউজেস হবে আপনার HTML পেজের হেড ট্যাগের মধ্যে। বা এই ইন্টারনাল সিএসএস আপনি গুছাই বলেন, তাহলে বলবেন HTML পেজের মধ্যে কোনো নির্দিষ্ট এরিয়াতে স্টাইল ট্যাগকে কল করে যেই সিএসএস কে অ্যাপ্লাই করা হয় তাকে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট বলে। যেমন আমি এই পুরো লেখাটা কার মধ্যে আছে? H2 এর মধ্যে, তাই তো? এই যে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট কার মধ্যে আছে? H2। তাহলে আমি H2 কে কল করলেই এই কাজ করবে। কিন্তু ইন্টারনাল আর এক্সটার্নাল সিএসএস করার জন্য 4টা জিনিস লাগে। 4টা জিনিস ছাড়া এগুলো করা যায় না। ফার্স্ট অফ অল, প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সিলেক্টর লাগবে। আমার এখানে লাগবে সিলেক্টর। এখন আমি বলেছিলাম যে আমাদের স্টাইলটা সবসময় কোন ট্যাগের মধ্যে ইউজ করবো আমরা? আমাদের হেডের মধ্যে। সো আমি এখানে বলবো স্টাইল, স্টাইল নামে একটা ট্যাগ নিলাম, তাই তো? এখানে কি করব, আমার এই H2 কে সিএসএস করব। তাহলে এখানে স্টাইলের মধ্যে আমাকে প্রথম কি লাগবে? যে এটা লাগবে, সিলেক্টর লাগবে। এখন বলেন তো আমার এতটুকুর মধ্যে সিলেক্টর কোনটা? H2, তাই তো? আচ্ছা, তাহলে আমার H2 হচ্ছে সিলেক্টর। আমি আমার এইখানে এই স্টাইলের মধ্যে লিখলাম H2। তাহলে আমি সিলেক্ট করলাম নাকি ধরলাম? সিলেক্টর মানে ধরলাম তাকে। সিলেক্টরের পরে আমাদের সিএসএস করার জন্য লাগবে ডিক্লারেশন। এখন প্রশ্ন হচ্ছে ডিক্লারেশন কি? ডিক্লারেশন মানে হচ্ছে আপনার এরিয়া, আপনি এটাকে কতটুকুর মধ্যে রাখতে চাচ্ছেন। যেমন আপনি এখানে লিখছেন কি, আমি এখানে হেড লিখছি না, বা এই যে বডি লিখছি না, বডিটার ক্লোজিং কোনটা? এইটা আর এটা না, নাকি গ্রেটার দেন আর লেস দেন, এই দুইটার মাঝখানে এই বডিটার নির্দিষ্ট পরিমাণ এরিয়া। যদি এটাকে না দেন তাহলে দেখবেন ইরর ধরবে। দেখছেন ইরর ধরছে। তাহলে এই দুইটাকে কি করতে হবে? নির্দিষ্ট জায়গায় ক্লোজিং করতে হবে। তাহলে এই ডিক্লারেশনটাকেও আমরা যখন HTML করি তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করি, বা এটার নির্দিষ্ট পরিমাণ এরিয়াটাকে বুঝাই। যখন আপনি HTML CSS করবেন তখন এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেবেন। জাস্ট H2 এর মধ্যে আমি যে দুটো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এই সেকেন্ড ব্র্যাকেট দুটো হচ্ছে আমার একটা ডিক্লারেশন। ক্লিয়ার? তাহলে আমার এখানে সিলেক্টর গেল, ডিক্লারেশনও চলে গেল। এরপরে আমার লাগবে প্রপার্টি। এরপর আমার ইউজ করতে হবে প্রপার্টি। এখন প্রশ্ন হচ্ছে প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে আপনি যেখানে লেখেন কালার, আমি যদি এখানে লিখি COLOR কালার, এই কালার হচ্ছে একটা প্রপার্টি। এই শুধু কালার লেখাটা একটা প্রপার্টি। এখন কালার লেখার পরে কি আমার একটা কালার আসবে জীবনে? এটা কি কালার আসছে? যেটা আসলে
তাহলে কালারের পরে আমাকে কি দিতে হবে, আমার এখানে প্রপার্টি হচ্ছে কালার, এই তারপর কি লাগবে, প্রপার্টির ভ্যালু লাগবে, প্রপার্টি ভ্যালু হচ্ছে আমাদের ধরেন রেড গ্রিন ব্লু যাই আপনি দেন, হয়তো আমি এখানে দিলাম ব্লু, ঠিক আছে। এখন আমি এই কালারের মধ্যে যদি এখানে ব্লু লিখি তাহলে হয়তোবা আমার এই কালারটা এখন পাবে, আসছে এখানে ব্লু কালারটা পাইছে। সো কেন পাইলো, কারণ হচ্ছে আমি বলেছিলাম আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাদের 4টা জিনিস লাগে, সিলেক্টর দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে, প্রপার্টি দিতে হবে, আর হচ্ছে প্রপার্টির ভ্যালু দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এটা কেটে দিলাম। তাহলে যেটা S1 এর ভিতরে করতে সকল কাজ এটা ইনলাইন, আর যেটার জন্য সিলেক্ট ব্যবহার করছে বোর্ড হেডে সেটা আমরা হেডের মধ্যে যে স্টাইলটা নিয়েছি এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে চাইলে আমি আরো কিছু অ্যাড করতে পারি। এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম ইয়েলো। এরপরে মনে করেন আমি টেক্সট অ্যালাইন এটা বললাম রাইট, দেন আমি বললাম এখানে ফন্ট সাইজ 45 px। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ইনলাইন, এটা হচ্ছে আমার ইন্টারনাল। এই দুইটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, গুড। এরপরে মনে করেন H2 এর পরে আমি একটা অপশন নিলাম H3। এখানে আমি বললাম আমাদের লাস্ট যে সিএসএস সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। এটা আসলো, তাই তো। এক্সটার্নাল সিএসএস হচ্ছে প্রফেশনাল। আপনারা যদি ভবিষ্যতে কখনো প্রজেক্টের কাজ করবেন, প্রফেশনালি কাজ করবেন, তখন সবসময় এক্সটার্নালে কাজ করবেন। তার মানে হচ্ছে আলাদা একটা সিএসএস ফাইলে, আমি আমার এটা কাজ করবো। কারণ হচ্ছে এই এখন তো আমার এখানে HTML কম, তাই না। যখন আপনি একটা প্রজেক্ট করবেন তখন দেখবেন আপনি HTML কোড হবে প্রায় 5-6 হাজার বা 10 হাজার পর্যন্ত। সেটার মধ্যে যদি আবার সিএসএস করেন তাহলে 5-6 হাজার আরো বেড়ে গেলে ফাইলটা অনেক লম্বা হয়ে যায়। তখন HTMLটা আপনার HTML পেজের মধ্যে করবেন, সিএসএসটা সিএসএস পেজে করবেন, তাহলে দুইটাকে আলাদাভাবে খুব সহজেই বের করাটা পসিবিলিটি হয়ে যায়। না হলে পরবর্তীতে খুঁজে পাওয়াটা অনেক বড় হ্যাসেলমেন্ট হয়ে যায়। তো আমরা বলেছি এইটার ক্ষেত্রে এইটা যেভাবে কাজ করেছে ঠিক সেম ভাবে আমরা আমাদের এই এক্সটার্নালটাও কাজ করে। এটার জন্য জাস্ট আমরা আমাদের আলাদা পেজে আসবো, এই পেজে style.css এর পেজে আসবো। এখন আমাদের প্রথম কি দরকার, আমাদের সিলেক্টর কি আমাদের H3। এখানে এসে আমি এই যে সিএসএস গুলো ছিল এগুলোকে একটু কপি করে দিচ্ছি, এগুলোকে আমি এখান থেকে কপি করে আমার এখানে আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড, আমার ফন্টের কালারটা আমি চাচ্ছি হয়তোবা মনে করেন পিঙ্ক, আর আমি এই কালারটা চাচ্ছি হয়তোবা পার্পল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কিন্তু আপনি আপনার সাইটে এসে দেখেন আমি কিন্তু এখানে H3 ছিল, তাই না। এই যে H3 এটাই ছিল, এখানে কিন্তু এইটাই দিয়েছি, কিন্তু তারপরে দেখবো আমার এখানে কোনো কিছু আসে নাই। আসছে? আসে নাই। এটার কারণ হচ্ছে আপনি এখানে যে আউটপুটটা দেখতেছেন, এই যে আপনার ওয়েবে যে আউটপুটটা ওপেন করেছেন, এটা কোন পেজ? এটা হচ্ছে HTML পেজ। এটা হচ্ছে আমাদের, আমরা যে সবসময় জানি ওয়েবে আমাদের HTML পেজ ওপেন হয়, আমরা কখনোই CSS কে ওয়েবে ওপেন করা যায় না। দেখেন, সরি, আমাদের এই ইনডেক্স পেজটাকে আমি ওপেন করলাম, আমি জানি আমার সিএসএস কে কখনো ওপেন করা যাবে না। দেখেন আপনি রাইট বাটন প্রেস করেন, এখানে কোনো ওয়েব ইন ব্রাউজার আছে? সিএসএস কে কখনো ওয়েব ইন ব্রাউজার ওপেন করা যায় না। তো এখানে আমি তো এখন এইটা আমার আলাদা একটা পেজ, এই পেজটাকে আমি ওপেন করতে পারবো না, আর এই পেজটা আমি ওপেন করছি, তাহলে এইখানে যে কাজটা করবো এটার ডিজাইনটা আমি কোথায় করেছি? এখানে না। তাহলে এই পেজটার সাথে এই পেজটার একটা যদি আমি লিঙ্ক করা দিই তাহলে কাজ করবে। দেখেন আমরা বলেছিলাম লিঙ্ক সবসময় আমাদের হেড ট্যাগের মধ্যে হয়, তো আমরা এখানে বললাম লিঙ্কের মধ্যে জাস্ট বললাম style.css। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি, দেখেন সবকিছু পেয়ে গেছে। এরপর আমি যদি আমার এখানে এসে এটাকে যেটা অ্যালাইন রাইট আছে এটাকে কেটে দিলাম, তাহলে এটা বাই ডিফল্ট লেফটেই থাকবে। তাহলে আমাদের ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস, এই তিনটা ক্লিয়ার সবাই? ইন্টারনাল আর এক্সটার্নালে শুধু একটাই পার্থক্য, আরেকটা পেজে করতে হয়। আর এখন একটা প্রশ্ন দেখেন, আমি কিন্তু প্রত্যেকটাতে এখানে একটা H1 দিয়েছি, এটা H2 দিয়েছি, এটা H3 দিয়েছি, তাই না। প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু সবগুলো যদি আমার H3 হইতো, একটা ওয়েবসাইটের মধ্যে কি H3 একটা থাকবে?
আপনি যখন একটা স্ত্রীকে কাজ করবেন তখন কি হবে, এটা আপনার ওয়েবসাইটে যতগুলো স্ত্রী থাকবে সবগুলো স্ত্রীকে চেঞ্জ করে ফেলবে বা সবগুলো স্ত্রী চেঞ্জ হয়ে যাবে। এটা একটা প্রবলেম না, এটা খুব বড় একটা প্রবলেম। সো আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি দেখেন। আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এখানে রিলোড করলাম, রিলোড করে এখানে সাবলাইম ওপেন করে সবগুলোকে আমি S3 লিখতেছি। দেখেন এটাকে S3 লিখলাম, এগুলোকে S3 লিখলাম, সবগুলোকে আমি বলে দিলাম এগুলো হচ্ছে সব হচ্ছে S3, সেভ করলাম। এখন এই S3 দেওয়ার কারণে দেখবেন আপনি এইটা আর এইটা সেম হবে, এই ইন্টারনালটা আর এক্সটার্নালটা সেম হবে, কিন্তু দেখবেন এইটা পরিবর্তন হবে না। দেখবেন এখানে কিন্তু আমি S3 দিয়েছি, কিন্তু তারপরও আমরা দেখবো আমাদের এটা চেঞ্জ হবে না, বুঝছে? উপরেটা চেঞ্জ হয়েছে হয়নি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সবসময় মনে রাখবে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি, ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি। আপনি যখনই কোনো কাজ করবেন, যদিও কোনো সিএসএস কে আপনি কল করেন, সেক্ষেত্রে যদি আগেই কোনো ইনলাইন সিএসএস থাকে সেটাকে আগে কল করবে, সেটাকে আগে পাবে। তারপর এই ইনলাইন সিএসএস যদি না পায় তখন সেটা করবে। যদি আপনার মনে করেন এখানে এই স্টাইলটা না থাকে, স্টাইলটা যদি না থাকে তাহলে এটা S3 কাজ করবে, ঠিক আছে? কিন্তু যদি কোনো ইনলাইন সিএসএস না করা থাকে সেই ক্ষেত্রে আপনার এক্সটার্নালটা পাবে। যদি ইনলাইন সিএসএস থাকে তাহলে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটিটা আগে পাবে, মানে বেশি পাবে। আচ্ছা, এইটা কিভাবে বুঝাবো তার জন্য আমি একটা ফ্ল্যাগ বানায় দেখাচ্ছি আপনাদের। ধরেন আমি এখানে একটা ডিভ নিলাম, DIV, ঠিক আছে? একটা ডিভ নিলাম, 3টা ডিভ নিলাম আমি এখানে। কয়টা ডিভ? 3টা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, ক্লাস। এই ক্লাসের নাম বললাম মনে করেন টপ। এখানে আমি একটা ক্লাস নিলাম, যে ক্লাসের নাম বললাম আমি ধরেন বটম, সরি সেন্টার। আর এখানে আমি একটা আইডি নিলাম, এই আইডির নাম বললাম আমি বটম, ঠিক আছে? কিন্তু আমি এর আগে শুধু ডিভটাকে ধরবো, শুধু ডিভটাকে ধরে কাজ করবো, সে তাহলে ভালো বুঝবেন। আমি এখানে বললাম স্টাইল, সরি স্টাইলের মধ্যে বললাম ডিভ। ডিভের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম, ব্যাকগ্রাউন্ড আমার একটা কালার, হয়তো আমি বললাম মনে করেন ব্ল্যাক। এরপর আমি একটা উইথ দিলাম, উইথ বললাম আমি হয়তোবা 200 পিক্সেল। আমি একটা হাইট দিলাম, হাইটটা হচ্ছে আমাদের 200 px, হাইটটা আমাদের 100 দিলাম, 100 px। এখন জাস্ট আমি কি করলাম, আমার ডিভটা, এই যে ডিভ কয়টা, একটা দুটো তিনটা, তাহলে তিনটার মধ্যেই তো পাওয়ার হবে, তাই না? তাহলে এখানে আমাদের উইথ 200 করে টোটাল 3টা পাবে, আবার হাইট 100 করে 3টা পাবে। আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড করছি, আসছে নাকি? আচ্ছা, এখন এখানে বলেন এখানে কয়টা আছে? 3টাই আছে। কিভাবে বুঝলেন এখানে 3টা? হ্যাঁ, 3টাই আছে। কিভাবে? এখন দেখেন এটার হাইট কত দিয়েছে, 100। এখন আপনার এখানে কি মনে হয় এই পুরোটা মিলে এখানে 100 পিক্সেল? আচ্ছা দেখেন, এখন আমার প্রশ্ন হচ্ছে তিনোটাই তো ডিভ। এখন আমি সেম ভাবে যে টিকটকে করেছিলাম যে আমি H1 নিয়েছি, H2 নিয়েছি, H3 নিয়েছি, কিন্তু H1 যদি একটা থাকে বা 3টা থাকে তখন 3টাতে আলাদাভাবে কিভাবে কাজ করব? সেম ভাবে 3টা সেম ডিভ নিয়েছি আমি। এখন এই 3টা ডিভের 3টা আলাদা আলাদা কালার দিব। প্রথম এই ডিভ দেওয়ার কারণে 3টা ডিভে সেম কালার পেয়ে গেছে। এখন আমাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমি এখানে ক্লাস এন্ড আইডি সেট করেছি। আমি আমার এইটার পরে এখানে একটা ক্লাস নিলাম। দেখেন আমি দ্বিতীয় নাম্বার যে ডিভটা আছে, তার মানে এখানে যদি 3টা কালার হয়ে থাকে, আমি যদি মাঝখানেটা চেঞ্জ করি তাহলে মাঝখানেটা চেঞ্জ হবে না? আচ্ছা, তাহলে দেখেন আমি আমার ক্লাসকে কল করবো। এটা কি আছে আমার ক্লাস না? সিএসএস এ কোনো ক্লাসকে কল করার জন্য ডট ইউজ করতে হয়। ডট। কোনো ক্লাসকে যখন আমি কল করবো তখন কি ইউজ করবো? ডট। ক্লাসের নাম কি আমার? সেন্টার। এখন আমি আমার এই ক্লাসটাকে কল করে সেম ভাবে আমি এইটাকে কপি করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার উইথ এন্ড হাইট। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি জাস্ট বললাম রেড। এখন এখানে কি হওয়ার কথা? আমার মাঝখানে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? রিলোড করেন। এখন বোঝা যাচ্ছে যে এখানে 3টা কালার। আমার এখানে একটা ব্ল্যাক ছিল, মাঝখানে রেড। এখন শেষেরটাকে চাইলে আমি চেঞ্জ করতে পারি না? আচ্ছা, এখন আমি বলেছিলাম আমাদের সিএসএস এর মধ্যে যদি আমি কোনো ক্লাসকে কল করতে চাই তাহলে আপনাকে ডট ইউজ করতে হবে।
যদি আপনি কোনো আইডি কে কল করেন তাহলে আপনি ইউজ করবেন হ্যাশ, তাহলে আমরা ইউজ করব হ্যাশ। ক্লাসকে কল করতে হলে ডট ইউজ করতে হয়, আইডি কে কল করতে হলে হ্যাশ ইউজ করতে হয়। তাহলে আমাদের আইডির নাম কি? বটম। কারণ সেটা তো ক্লাসই ছিল স্যার। কোনটা? এটা হ্যাঁ এটা তো আমি চেঞ্জই করি না, এটা তো আমাদের বাই ডিফল্ট ডিপের যে কালার সেটাই আছে, আমি তো এটা চেঞ্জ করি নাই। যদি আমি চেঞ্জ করতাম তাহলে চেঞ্জ হয়ে যেত। তো আমি এই বটমটার এখানে এসে সেম ভাবে ওইটাই দিয়ে দিলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি বললাম হয়তোবা ইয়েলো। তাহলে স্যার ওটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি কি লিখতে হবে? তাহলে ডট টপ লিখবেন, লিখতে হবে। এই টপকে কল করে তারপর আপনার যা ইচ্ছা সেটা দিবেন। এখন আপনারা বলেন তো এটা একটা কান্ট্রি ফ্ল্যাগ, বলেন কোন দেশি? জার্মান। আচ্ছা, তো এখানে আমরা এটার উইডটাকে বড় করে দিচ্ছি। এটা আমাদের আছে 200 200 200, এটাকে বললাম আমরা হয়তোবা 700। এখন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করছি, তো দেখতে পাচ্ছি এখানে একটা কান্ট্রি অলরেডি চলে আসছে। সেম ভাবে এটাকে যদি আমরা একটু বড় করে দিতাম তাহলে আরেকটু সুন্দর লাগতো। আমরা এটাকে বললাম 150। এটাকে একসাথে ক্লিক করার উপায় কি স্যার? কন্ট্রোল ধরে ধরে করবেন, কন্ট্রোল ধরে ক্লিক করবেন তাহলে এটা পাবেন। আসছে? বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তো দেখি আমি কি বানাই দিব। চলেন আজকের ক্লাস আপনাদের ফ্ল্যাগ বানাতে বানাতেই শেষ করি। ফার্স্ট অফ অল দেখেন, এখানে আমি একটা ডিভ নিলাম, ডিআইপি। ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসকে বললাম হয়তোবা আমাদের বিডি। ও, এরপরে আমরা আবার একটা ডিভ নিলাম, যে ডিভের মধ্যে একটা ক্লাস সেট করবো, ক্লাসের নাম বললাম হয়তোবা দেশ। দুইটা ক্লাসকে আমি এখানে কল করলাম। প্রথম এটার মধ্যে আমি একটা স্টাইল নিব, আমি আমার স্টাইলকে কল করলাম। দেন আমি কি করবো, আমার বিডি কে কল করবো, ডট বিডি। ক্লাসকে কল করার জন্য কি ইউজ করি আমরা? ডট। প্রথম যদি বিডির মধ্যে আমাদের বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডের কালার কি? স্যার, কোন জায়গায় ক্লাস নিব আর কোন জায়গায় আইডি নিব? এটা আপনার উপরে ডিপেন্ড করে। একই কথা, আইডি দিয়েও যে কাজ হয়, ক্লাস দিয়েও সেম কাজ হয়, যেটা দিয়ে সিলেক্টর। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড কালার কি? গ্রে। একটা উইথ দিলাম, উইথ বললাম 600। একটা হাইট দিলাম, হাইটকে বললাম 300 px। এটাকে আমরা সেভ করে একটু ওপেন করি, দেখি এখানে আসছে। তাহলে আমাদের হাইটটা আর একটু বেশি হবে, তাই না? হাইটটা আমরা একটু বড় করে দিচ্ছি, আমরা এখানে বললাম 350। এখানে সে রিলোড করলাম। এখন আমাদের এখানে কি আসলো? বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড আসলো, তাই না? এখন কি লাগবে? লাল বৃত্ত লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসের নাম কি? ডট দেশ। এখানে বললাম একটা ব্যাকগ্রাউন্ড কালার বললাম রেড। একটা উইথ দিলাম, উইথ বললাম 150 পিক্সেল। একটা হাইট বললাম 150 পিক্সেল। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড করলাম, আসছে। এখন এই রেটটা কোথায় হবে? মাঝখানে। এই রেটটা কোনোভাবেই আপনি এখান থেকে সরাইতে পারবেন না, নড়বে না। দেখা, আমি যদি এখানে বলি টপ, তুমি মনে করো মাইনাস, আমরা কতটুকু দিয়েছি এখানে? 600, তাই তো? আমাদের এই যে পুরোটা, এই পুরোটা হাইট কত? 350 দিয়েছিলাম। আর এখান থেকে আমি কি করবো? এটাকে এই এতটুকু এখানে আনবো, তাই তো? আচ্ছা, তাহলে এখানে এখন অলরেডি সে কতটুকু আছে? কতটুকু আগে নিয়েছি? 150। আর আমাদের এই যে 350 এর অর্ধেক কত? 175। 175 এর সাথে আমরা 150 কে যোগ করব। 175 যোগ 150 কত হলো? 325। আচ্ছা, তো 325 আমাদের লাগবে না। 175 এভারেজ আমরা 200 পিক্সেল দিলাম, 200 px। এখন আমার সাইড এসে দেখবো এটা লড়ছে না, এখান থেকে লড়ছে? এটা সরে এখান থেকে সরছে না, কারণ এটার পজিশনটা ফিক্সড হয়ে আছে। আমাকে পজিশনটা ফিক্সড থেকে এটাকে রিমুভ করে বলতে হবে পজিশন রিলেটিভ। এখন দেখবেন এটা এখান থেকে মুভ হবে, মুভ হয়েছে। আচ্ছা, আর আমরা এখানে বললাম হয়তোবা 250 চলবে নাকি আরেকটু উপরে নিতে হবে?
আচ্ছা, তাহলে আমাদের এই কাজ শেষ। এখন কোথা থেকে সরাতে হবে? লেফট থেকে নাকি? এখন লেফটে আমরা কতটুকু দিয়েছি? উইথ দিয়েছি 600, তাহলে এখানে বললাম 300, বেশি চলে গেছে, তাহলে আমরা এখানে বললাম 250। সাইটে আসলাম, রিলোড চলবে, আরেকটু যাবে, তাহলে বললাম 220। আসছে সেন্টারে। এখন কি করতে হবে? এটাকে গোল করতে হবে, তাই তো? আচ্ছা, বর্ডার রেডিয়াস বললাম 50 পিক্সেল, তাহলে দেখবে এটা অল্প একটু গোল হয়েছে, পুরোপুরি হয়েছে। আচ্ছা, রাইট বাটন প্রেস করলাম, ইন্সপেক্ট, এটাকে 50 থেকে বাড়াচ্ছি, দেখেন কখন গোল হয় বললেন। চলবে? চলবে? আচ্ছা, এখন ঠিকঠাক। এখন রিলোড দেন, দেখুন চলে গেছে। তাহলে কি করবো আমরা এখন? এখন এখানে এসে এটাকে সেভ করবো, এখানে 90, সাইটে আসবো, রিলোড চলবে। এটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। এটাকে পিক্সেল দিলে এরকম মাপতে হয়, এটা একটা সমস্যা। যদি পিক্সেল দেন তাহলে একটা প্রবলেম। বারবার দেখেন, আমি এইটাকে এক ক্লিকে গোল করে ফেলবো, দেখেন যত বড়ই থাকুক। আমি এখানে বলবো বর্ডার রেডিয়াস 50, জাস্ট আপনি পার্সেন্ট দিয়ে দেন। এখন এটা যত বড়ই থাকুক, এটা অটোমেটিক গোল হয়ে যাবে। ক্লিয়ার? আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক, প্রত্যেকে 3টা করে ফ্ল্যাগ ডিজাইন করবেন, যে কোনো কান্ট্রির ফ্ল্যাগ। আপনি বানাবেন আর্জেন্টিনা, ঠিক আছে? হ্যাঁ, তো যত দিবেন ঠিক আছে, কি সূর্যের চারপাশে এগুলো কি কথা বলছে? এটা করতে 1 মিনিটও লাগে না, এটা একটা ইমেজ। এইটা বানাতে যতক্ষণ সময় লাগছে আর্জেন্টিনা বানাতে এত সময় লাগবে না, আরো কম সময় বানানো যায়। আর্জেন্টিনা তো খালি 3টা কালার না, 3টা কালার, কিন্তু মাঝখানে সূর্য, সূর্যের উপরে আবার যে সূর্যের আগুন আছে। এই যে দেখেন আর্জেন্টিনা, পারবেন না এটা? কি বলেন, এত সহজ জিনিস। ফ্ল্যাগ কই? এই যে আপনি এই ফ্ল্যাগটা সুন্দর করে বানাবেন, এই যে এটা, ঠিক আছে? কিভাবে বানাবেন এটা আপনি জানেন, আমি আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি, আপনি হোমওয়ার্ক কমপ্লিট করবেন। আগামী ক্লাসে যদি আসেন, এই ফ্ল্যাগটা বানায় তারপর আসবেন। আর না পারলে সমস্যা নাই, গ্রুপে নক করেন। জান সবারই এটা হোমওয়ার্ক, সবার। বাংলাদেশে 3টা বানিয়ে আনি, 3টা ফ্ল্যাগ বানাবেন, একটা হচ্ছে বাংলাদেশ, একটা আর্জেন্টিনা, আর একটা ইতালি। 3টা বানায়। হ্যাঁ, ইতালি জান, সমস্যাই দিলাম। 3টা ফ্ল্যাগ, বাংলাদেশ, ইতালি, আর্জেন্টিনা। হ্যাঁ, এই 3টা ফ্ল্যাগ আপনারা সবাই ডিজাইন করবেন। ওকে, তাহলে এই আমাদের ফ্ল্যাগের বিষয়টা শেষ। আমাদের আজকে টপিক হচ্ছে মার্জিন প্যাডিং, ওইটা দেখে চলেন। আমি এখানে বললাম margin.html, এটা ফাইল করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে মার্জিন শিখবো আমরা। সো ফার্স্ট অফ অল margin.html এর মধ্যে আমি এখানে বললাম HTML5 এর লিঙ্ক টেমপ্লেট। এখানে বডির মধ্যে আসলাম, বডির মধ্যে এসে ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা আমরা h1 নেব। h1 এর মধ্যে এখানে আমরা লিখলাম ওয়েলকাম টু মাই ব্লকটাকে আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যে নিলাম, এখানে বললাম ব্লক। এটাকে আমরা একটু ওপেন করব, ওপেন হচ্ছে এটা। আচ্ছা, এরপরে এটার সাথে আমরা একটু আমাদের ওই স্টাইলের ফাইলটাকে লিংক করে দেব, সিএসএস ফাইলটাকে। তাহলে আমি এখানে বললাম লিংক সিএসএসটাকে লিংক করলাম। ওকে, এখন স্টাইলের মধ্যে এসে আমি আমার এটা কাজ করব। তাহলে আমি এখানে বলতে পারি ডট না, আমাদের এটা কি HTML ট্যাগ, তাই না? তাহলে h1 এ আসার পরে আমি যদি এখানে বলি একটা, দেখেন একটা কালার নিলাম, কালার বললাম হয়তো বা রেড, দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম গ্রিন। এখন আপনি আপনার সাইটে এসে রিলোড দেন। সরি, আমাদের উপরে জায়গাটা কেন নিয়েছে আমরা একটু দেখি। h1 বডি হেড, ও আচ্ছা এখানে ধরছে। আচ্ছা, এখানে দেখেন তো আমাদের কি আছে, ওয়েলকাম টু মাই ব্লগ, তাই তো? এখন এখানে আপনারা কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন বলেন তো?
আমি এখানে দিয়েছি কি ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালারটা কি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আসার কথা না, এটা আসার কথা কিনা, কিন্তু এটা কি আসছে দেখেন তো, এই যে লেফটেও হোয়াইট আছে, আবার রাইটেও হোয়াইট আছে, আপে উপরে আমাদের হোয়াইট, আমাদের বটমেও হোয়াইট, আমাদের এখানে চারো পাশে হোয়াইট আছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাই লেফট রাইট টপ বটমে মিলে যাবে, কোনো বাই ডিফল্ট কোনো মার্জিন বা স্পেস থাকবে না, এটা আমি চাচ্ছি। তো দেখুন এটা আসলে কিভাবে করে। ফার্স্ট অফ অল আপনি এখানে H1 নিলেন, ঠিক আছে। প্রথমে যখন আমরা CSS করতে আসবো, আসার পরে প্রথমে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে নিতে হবে আমাদের বডি। এখানে আপনাকে বলতে হবে আপনার মার্জিন 0, আপনাকে বলতে হবে প্যাডিং 0। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইড এসে রিলোড। এখন দেখেন তো আমাদের লেফট রাইট আছে, কোনো হোয়াইট স্পেস আছে আমাদের এখানে, কিন্তু আমাদের উপরের নিচে আছে। উপরের নিচের জন্য আমরা ইউজ করবো ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে হচ্ছে একটা স্টার, হ্যাঁ ইউনিভার্সাল ইউজ করবো, তাহলে দেখবো আমাদের লেফট রাইট টপ বটম কোথাও কোনো স্পেস নেই। এখন দেখেন সব দিক থেকে আমার কি আছে, একদম 0 করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি আমার ইউনিভার্সাল ইউজ করার কারণে আসলো। এখন এই টেক্সটটাকে আমি একটু সেন্টারে নিয়ে নিচ্ছি, আমি এটাকে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে সেন্টারে আসলো। এখন হোয়াট ইজ মার্জিন অ্যান্ড হোয়াট ইজ প্যাডিং, মার্জিন প্যাডিংটা কি অ্যান্ড কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন আপনি মনে করেন আমি এটা একটু ফন্ট সাইজটা বড় করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে বললাম ফন্ট সাইজ 45 px, একটু বড় হলো তাই তো। এখন আমি চাচ্ছি দেখেন মার্জিন আর প্যাডিং কোথায় কাজ করে এটাকে বোঝান। আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি পুরোটা ফার্স্ট অফ অল ধরলাম, এটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে আপনার প্রথম এটা মনে করেন আপনার একটা পরীক্ষার খাতা, আপনি পরীক্ষার খাতা পেয়ে সর্বপ্রথম কি করেন, মার্জিন দেন তাই তো। চলেন আমরা এখানে মার্জিন দিই। আমি আমার এখানে একটা মার্জিন টানলাম, মনে করেন এটা আমার একটা মার্জিন আর এটা হচ্ছে আমার একটা মার্জিন। এখানে আমি কি করলাম, মার্জিন দিলাম। এখন আপনি মার্জিন কাকে বলবেন, আপনার এই দাগের বাহিরের এই অংশটাকে বলবেন মার্জিন, নাকি এই ভেতরের অংশটাকে বলবেন মার্জিন, বাইরের অংশটাকে মার্জিন বলবেন তাই তো। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের মার্জিন এরিয়া, আমাদের এই যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে আমার মার্জিন এরিয়া তাই তো। আচ্ছা তো এই মার্জিন এখন এটার সাথে উদাহরণ হচ্ছে আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন, ওই কন্টেন্টের বা ওই ভ্যালুর বাইরে থেকে যদি কোনো জায়গা দিতে চান, আপনার ভ্যালুর বাহির সাইড থেকে যদি কোনো জায়গা দিতে চান, তাহলে সেটা হচ্ছে মার্জিন। আর প্যাডিং কি, প্যাডিং হচ্ছে আপনি মার্জিন দেওয়ার পর এখন কি আপনি এখান থেকে লেখা শুরু করবেন না, আমি লেখা শুরু করবো কোথা থেকে, হয়তো একটু পর এখান থেকে লেখাটা শুরু করবো তাই তো। তাহলে এখান থেকে লেখা শুরু করার কারণে এখানে একটু জায়গা বাদ পড়ে গেছে, এখানে এই জায়গাটা কোথা থেকে গেল, আমার জায়গার ভেতর থেকে, আমার ভ্যালুর ভিতর থেকে, আমার নির্দিষ্ট পরিমাণ জায়গা এটা ছিল, এইটার ভেতর দিক থেকে জায়গাটা নিয়েছে। সোজা কথা আপনার ভ্যালুর বাহির দিক থেকে জায়গা চাইলে আপনি মার্জিন ইউজ করবেন, আপনার ভ্যালুর ভেতর দিক থেকে যদি কোনো মার্জিন দিতে বা কোনো জায়গা নিতে চান তাহলে আপনি ইউজ করবেন প্যাডিং। বাহির দিক থেকে মার্জিন, ভেতর দিক থেকে প্যাডিং। যেমন ধরেন আমি ফার্স্ট অফ অল আমার এখানে একটা মার্জিন দিচ্ছি, আমি এখানে বললাম মার্জিন টপ, বললাম 100 px। আপনি আপনার সাইডে এসে দেখবেন এটা উপর থেকে দেখেন 100 পিক্সেল নেমে গেছে, দেখতে পান সে উপর দিক থেকে 100 পিক্সেল নিচে নেমে গেছে। আচ্ছা আমি যদি তাকে এখানে বলি, দেখেন আমি যদি এখানে তাকে বলি আমার মার্জিন বটম, আচ্ছা বটমটা বুঝবেন না, তার আগে আমরা একটা কাজ করব, এখানে একটা প্যারাগ্রাফ নেব, পি ট্যাগ এখানে বললাম লোরেম 100 বা লোরেম আমার 25। এইটার নিচে একটা লেখা আছে না, আছে কিনা, আচ্ছা 25 অনেক কম হয়ে গেছে, আবার বললাম লোরেম। ওকে এখানে আমরা এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা কার সাথে এখানে লেগে আছে তাই না, ওয়েলকাম টু মাই ব্লগের সাথে লেগে আছে। সাবলাইমে আসলাম, এখানে আসলাম, আসার পরে আমি এখানে বললাম মার্জিন টপ গেল, এখানে আমি বললাম মার্জিন আমাদের বটম,
বটম মানে হচ্ছে নিচে, ঠিক আছে? এটা শুধু সবগুলি H1 কে কেন্দ্র করে করবে। হ্যাঁ, এই চনকে কেন্দ্র করে আমি তো ধরে রাখছি এই চনকে। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব, দেখবো টপ থেকে যেরকম 100 পিক্সেল জায়গা নিয়েছে, বটম থেকেও H1 এর বটম থেকে 100% 100 পিক্সেল জায়গা নিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি একে বলি যে মার্জিন টপ গেল, মার্জিন বটম গেল, আমি যদি বলি মার্জিন লেফট, তাহলে আমার বাম পাশ থেকে সে 100 পিক্সেল জায়গা নেবে। বাম পাশ বলতে কোনটা? এটা। আমরা পিক্সেল দেই না এখানে, এখানে px সেট করব। আমরা এখানে তারপর এখান থেকে জায়গা নেবে, রিলোড করেন, এখান থেকে 100 পিক্সেল ছেড়ে দিছে। আমি যদি তাকে বলি মার্জিন, আমাদের এখানে যদি বলি মার্জিন আমাদের কোথায়? রাইট। এখানে বললাম আমি 100 px, তাহলে দেখবো 100 পিক্সেল আমার রাইটেও জায়গা দিবে। এখানে সে রিলোড করলাম, রাইট থেকেও সে আমাকে 100 পিক্সেল, স্যার লরি এক্সাম যেটা ওটারও 100 পিক্সেল লিখেছে। ওর তখন পি কে ধরবো আমরা। তো আমরা চারোপাশ থেকে কি করলাম? 100 পিক্সেল জায়গা নিলাম না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মার্জিন দেওয়ার একটা ওয়ে, জাস্ট একটা ওয়ে। দেখুন চলুন আরেকটা ওয়ে দেখাই, একটু শর্টকাট দেখাই। যেমন আমরা এতক্ষণ ইউজ করলাম কি প্রতিটার জন্য, প্রতিটা মার্জিন টপের জন্য আলাদা আলাদা নিয়েছি না? এখন আমরা একটা মার্জিন নেব, দেখেন একটা মার্জিন। আচ্ছা, আরাফাত বলো তো এখানে মার্জিন এটা কি? আমাদের সিএসএস এর যে 4টা জিনিস লাগে করতে, ইয়া এক্সটার্নাল, সেটার প্রথমে যে মার্জিনের নামটা কি? সিএসএস করতেছে 4টা জিনিস লাগে, কি কি লাগে সেটাকে বলো তো। এক মনে করতেছে না। আপনি আপনি এটা বলতে পারবো যে মার্জিনটা হলো আপনার প্রপার্টি। মার্জিনটা প্রপার্টি। আচ্ছা গুড। চারটা মানে হয়তো জানি কোনটা। আচ্ছা, এটা গুড। মার্জিন হচ্ছে আমাদের একটা প্রপার্টি, ঠিক আছে? এই একটা প্রপার্টির মধ্যে আমরা 4টা ভ্যালু নেব। দেখেন 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। প্রপার্টি কয়টা? প্রপার্টি কয়টা নিয়েছি আমরা? এখানে আমাদের প্রপার্টি কয়টা? 4টা। প্রপার্টি 4টা। প্রপার্টি তো একটাই, মার্জিন। মার্জিন ভ্যালু কয়টা? তাহলে প্রপার্টি কয়টা? একটা। একটা। গুড। প্রপার্টি একটা, প্রপার্টির ভ্যালু 4টা। এখন আমি দেখতে পাচ্ছি আমার টপ বটম লেফট রাইট থেকে সবকিছুতে 0, তাই তো? আচ্ছা, প্রথম প্রপার্টির মধ্যে আমি এখানে বললাম 200 px। জাস্ট আমি কিন্তু মার্জিন টপ বটম কিছু বলি নাই, জাস্ট প্রথম প্রপার্টির ভ্যালুর মধ্যে আমি বলেছি 200 পিক্সেল। রিলোড করলাম, কোথা থেকে কাজ করছে? টপ থেকে কাজ করছে। ওকে, আমি আমার দ্বিতীয় নাম্বার এটাতে এসে বললাম যে 200 পিক্সেল। এটা কোথায় কাজ করবে বলেন তো? এটা আমাদের রাইট থেকে। তাহলে টপ, তারপরেরটা আমাদের রাইট, তারপরেরটা আমি এখানে এসে বললাম 200 পিক্সেল। এটা দেখবো আমাদের বটম থেকে, নিচ থেকে চলে গেছে। এরপরে সেম ভাবে আমি আবার এটার মধ্যে এসে বললাম এটা হচ্ছে আমাদের 200 স্পেস, তাহলে এটা নেবে আমাদের বাই ডিফল্ট লেফট। ক্লকওয়াইজ। ক্লিয়ার? আপনার ঘড়ির কাটার মতোটা ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মার্জিন দেওয়ার আরেকটা ওয়ে। এর থেকেও একটা শর্টকাট আছে। মার্জিন, দেন 0 পিক্সেল, 0 পিক্সেল। একটু আগে ভ্যালু নিয়েছি কয়টা? এখন নিয়েছি কয়টা? 2টা। প্রথম ভ্যালুর মধ্যে আমি এখানে এসে বললাম 200 পিক্সেল। কোথায় কাজ করে দেখেন? টপ বটম একসাথে কাজ করছে, তাই তো? আচ্ছা, করছে। তাহলে এটা যদি টপ বটম হয়, এটা কোথায় কাজ করবে? এটা দেখবো আমাদের লেফট রাইটে 200 পিক্সেল সরে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কি করলাম? 2টা পিক্সেলকে, 2টাকে একসাথে কাজ করে না, যদি একটা থেকে কাজ করাতে চাই সেটাও পসিবল। সাইড এসে রিলোড, শুধু একটা প্রপার্টি একটা ভ্যালু নিয়ে যদি এটা কাজ করে তাহলে এটা রাউন্ডেড, চারদিক থেকে কাজ করবে। এখন দেখবেন এটা লেফট রাইট টপ বটম সব দিকে কাজ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মার্জিন দেওয়ার সিস্টেম। এই মার্জিনটা আর মার্জিন দেওয়ার স্টাইলটা আর প্যাডিং দেওয়ার স্টাইলটা একদম সেম, দুইটাই সেম, জাস্ট বুঝতে হবে। জাস্ট আমি মার্জিনটা যেভাবে দিয়েছি প্যাডিংটাও সেম ভাবে দিব। আমি এখানে মার্জিনটা আপাতত বললাম হয়তো বা 10 পিক্সেল, 10।
10 পিক্সেল দিলাম। আচ্ছা, টপ বটম থেকে 10 পিক্সেল, লেফট সাইড থেকে আমি দিলাম হয়তো বা 300 px। রিলোড হইলো। আচ্ছা, এখন এর মধ্যে আমরা একটু প্যাডিং সেট করে দিচ্ছি। এখানে জাস্ট বললাম প্যাডিং, টপ বটম থেকে হবে 50 পিক্সেল, লেফট সাইড থেকে 0 পিক্সেল। এখন দেখবো এটা ভেতর দিক থেকে জায়গা বড় হয়ে যাবে। তাহলে আমাদের মার্জিন কাজ করে বাহিরে, প্যাডিং কাজ করে ভিতরে। এখন যদি আমরা এই এই প্রত্যেকটা দেখেন, ডাব্লুতে একটা কালার, ইতে একটা কালার, এলে একটা কালার, এভাবে দিতে পারি না? প্রতিটাকে আলাদা আলাদা কালার দিতে পারি না? কিভাবে দেবো বলেন তো, বলো তো আরাফাত, কিভাবে দিব? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে লিখতে হবে কালার। কিভাবে আলাদা আলাদা লিখবা? কিভাবে লিখবা? সব তো একটা H1 এর মধ্যে আছে। আমি চাচ্ছি ডাব্লুতে একটা কালার, ইতে একটা কালার, এলে একটা কালার, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা কালার দেব। কোনো ট্যাগ ব্যবহার করে লিংক করতে হবে এটার সাথে। কোন ট্যাগ বলতে কি ট্যাগ? এই যে স্প্যান দিয়েই করা যায়। স্প্যান, স্প্যানের মধ্যে আমরা ডিসটাইল করলাম। এখানে আমরা বললাম কালার আমাদের হয়তো বা কালার হবে ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম পার্পল। দেন ফন্ট সাইজ আমরা এখানে বললাম 50 পিক্সেল। দেন আমি এটাকে প্যাডিং বললাম 15 px। দেন বললাম বর্ডার রেডিয়াস 50 px। স্প্যানের মধ্যে রেখেছি কারণ শুধু এই ব্লকের মধ্যে রেখেছি কারণ থেকে শুধু ব্লকটারই কাজ হবে। দেখছেন, ওয়েলকাম টু মাই ব্লগ, এটা আলাদা, পুরো ব্লকটা এটা আলাদা। আরেকটা দেখছি কি দেখবেন? কোডিংটা আরেকটা দেখছি। এই যে দেখেন কোডিংটা, ব্লক এই ব্লগের মধ্যে আমি এই ব্লকটাকে রেখেছি একটা স্প্যান ট্যাগের মধ্যে। আমি বলেছিলাম ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি, তো এখানে যখন স্প্যানকে রেখেছি তখন এইটাকে আগে পেয়েছে। এরপরে পুরো H1 এর আমি যে এখানে করেছিলাম এটা পেয়েছি, যে কালার ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি। স্প্যানেরটা আগে পাওয়ার কারণে স্প্যানটা আমার এরকম হয়ে গেল। রেডিয়াসের কাজ জানি কি হয়? রেডিয়াস মানে গোল হয়, যে গোল হবে। আচ্ছা, ডাব্লিউ এক কালার, ই এক কালার, ওভাবে হ্যাঁ, ওয়েলকামের ডাব্লিউ এক কালার, ই এক কালার, এভাবে করতে হবে। ইজি তো। এই ডাব্লুটাকে ধরে একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখবেন, ইটাকে ধরে একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখবেন, প্রত্যেকটাকে স্প্যান ট্যাগের মধ্যে রেখে স্প্যানের মধ্যে গিয়ে কালার জাস্ট এখানে বলবেন স্টাইল, আমাদের কালার কি কালার আছে আমার এখানে দেখি, এখানে আছে রেড। তাহলে এখানে এটাকে বললাম কি দিব? হোয়াইট পেন্সিল। হোয়াইট। এখন যদি আমি চাই তাহলে প্রত্যেকটা আলাদাভাবে কালার দেওয়া পসিবল না, প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে। তাহলে এভাবে করে আমরা ডিজাইন করব। আপনাদের প্রথম হোমওয়ার্ক হচ্ছে 3টা করে ফ্ল্যাগ ডিজাইন করবেন ফার্স্ট, আর সেকেন্ড এইরকম যার যার নেম, প্রত্যেকের নেমটা এরকম সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আলাদা আলাদা ওয়ার্ডের কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে আউটপুট করবেন প্রত্যেকের নাম। আর হচ্ছে 3টা করে ফ্ল্যাগ। আজকের ক্লাসে এই পর্যন্ত।